শেখ হাসিনাকে নিয়ে, শেখ হাসিনা কোথায় যেতে পারেন সেই বিষয় নিয়ে এবং শেখ হাসিনা সম্পর্কে আজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কি বলেছেন, এই বিষয়গুলো নিয়েই এখনকার এই ফেসবুক লাইভ। প্রথমেই বলে নেওয়া ভালো যে আজ প্রথম সংসদে বাংলাদেশ নিয়ে সরকারি প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এস জয়শঙ্কর দুটো সভাতে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা, প্রথমে তিনি রাজ্যসভায় ভারতীয় সময় 2:30টার সময় এবং লোকসভায় ভারতীয় সময় 3:30 একটা লিখিত বিবৃতি পাঠ করেন এবং সেই বিবৃতিতে তিনি বেশ কতগুলো বিষয় উল্লেখ করেছেন। তার মধ্যে শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলেছেন যে শেখ হাসিনা খুব কম সময়ের মধ্যে ভারতে আসার অনুমতি চেয়েছিলেন এবং তার বিমানটা যাতে ভারতীয় আকাশসীমায় ঢুকতে পারে সেই অনুমতি চাওয়া হয়েছিল। তারপরে সন্ধে নাগাদ তার বিমান দিল্লির কাছে অবতরণ করে। এটা ছিল তার কথা। দ্বিতীয় যেটা বলেছিলেন তিনি, সেটা হচ্ছে সর্বদলীয় বৈঠকে, সেখানে সূত্র জানাচ্ছে যে তিনি অর্থাৎ জয়শঙ্কর বলেছিলেন যে শেখ হাসিনাকে কয়েকটা দিন সময় দিতে চায় ভারত, তার ভবিষ্যৎ কর্মপন্থা তিনি ঠিক করবেন, অর্থাৎ তিনি কোথায় যাবেন না যাবেন সেই বিষয়টা ঠিক করার জন্য কিছুটা সময় তাকে ভারত দিতে চায়। সমর্থক, আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি সেখানেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিমান অবতরণ করেছিল এবং তারপর থেকে অনেক ঘটনা ঘটে গেছে। অনেক দ্রুত গতিতে পরিস্থিতি কখনো বদলাচ্ছে, নানান ধরনের রটনা হচ্ছে, নানান ধরনের সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। প্রথমে যেটা শোনা গিয়েছিল যে শেখ হাসিনা লন্ডনে যাবেন, অর্থাৎ যুক্তরাজ্যে যাবেন। কিছুক্ষণ আগে যুক্তরাজ্য থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় চাওয়া যায় না, বরং যুক্তরাজ্য থেকে বলছে যে প্রথমে যে দেশে কেউ যান কোনো ব্যক্তি, সেই দেশেই রাজনৈতিক আশ্রয় চাওয়া ভালো। অর্থাৎ বলটা ভারতের দিকে, ভারতের কোর্টের দিকে তারা ঠেলে দিতে চাইছে। হ্যাঁ, যুক্তরাজ্য তো তাদের অবস্থান একদম স্পষ্ট করে দিয়েছে। ভারতের কি অবস্থান, যেটা আমরা আজকে সকালেও যখন আমরা লাইভে এসেছিলাম এবং আমাদের দর্শকদেরকে বলছিলাম যে ভারতের কি অবস্থান, সেটা আমরা বিভিন্ন সূত্র মারফত নানান রকম খবর আমরা পাচ্ছিলাম, কিন্তু ভারত কিন্তু সরকারিভাবে আজকে দুপুরের আগে পর্যন্ত কোনো মন্তব্য করেনি বা কোনো পর্যবেক্ষণ তাদের জানায়নি। আজকে প্রথম পার্লামেন্টে দাঁড়িয়ে, সংসদে দাঁড়িয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কিন্তু মোটামুটি ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। আমি এই কথাটা বলার আগে একবার ক্যামেরাম্যান রাউফকে দেখাতে বলবো যে এরকমভাবেই কিন্তু এটা যে ভারতীয় একটা সেনা ঘাঁটি এবং এরকমভাবেই কিন্তু এখানে হেলিকপ্টার টহল দিচ্ছে। এখানেই কিন্তু এসে নেমেছিলেন শেখ হাসিনা গতকাল বিকেলে। এই জায়গাতেই এসে তিনি নামেন এবং তারপরে এই যে এন্ট্রান্সটা আমরা দেখতে পাচ্ছি, এই সেনাঘাটির যে এন্ট্রান্স দেখতে পাচ্ছি, এই এন্ট্রান্স থেকে কিন্তু তাকে আর বেরোতে দেখা যায়নি। এবং আমরা এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র মারফত যেটা জানতে পেরেছি যে তাকে কিন্তু এইখানেই, এর ভেতরেই কোনো একটি সেফ হাউসে রাখা হয়েছে বা এই অঞ্চলেই কোনো একটি সেফ হাউসে রাখা হয়েছে নিরাপত্তার কারণে। কোনোভাবেই সেই সেফ হাউস কোথায় এবং সেখানে কে কে আছেন, কিভাবে তাকে রাখা হয়েছে, সেটা কিন্তু সকলের সামনে রিভিল করা হচ্ছে না। যে কথাটা বলছিলাম গৌতম দা, সেটা হলো যে আমরা এস জয়শঙ্কর আজকে যেই অবস্থান স্পষ্ট করেছেন এবং সেখানে কিন্তু খুব পরিষ্কারভাবে, তথ্যহীনভাবে তিনি কিন্তু অনেকগুলো পয়েন্ট পরপর বলেছেন। তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, তিনি বলেছেন যে একটা খুব শর্ট নোটিসে গতকালকে অর্থাৎ সোমবার খুব শর্ট নোটিসে বাংলাদেশ জানায় যে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে প্রবেশ করবেন এবং সেই সময় ভারত জানায় ফর দ্য মোমেন্ট, এই শব্দটা তিনি ব্যবহার করেছেন, ফর দ্য মোমেন্ট তাকে ভারতে আসতে দেওয়া হচ্ছে। এবং এই ফর দ্য মোমেন্ট এই শব্দের কিন্তু বিস্তার আমরা বুঝতে পারি, অর্থাৎ তাকে কিন্তু এখানে রিফিউজ দেওয়া হচ্ছে, এখানে পলিটিক্যাল রিফিউজ দেওয়া হচ্ছে, এখানে তাকে থাকতে দেওয়া হচ্ছে বা এখান থেকে তাকে অপারেট করতে দেওয়া হচ্ছে, এই রকম কোনো ব্যবস্থাই নয়। তাকে
সাময়িক সময়ের জন্য এখানে নামতে দেওয়া হয়েছে। এবং আজকে যে অল পার্টি মিটিং হয়েছে, পার্লামেন্টে যে অল পার্টি মিটিং হয়েছে, সেখানেও বারবার এই প্রশ্নগুলো উঠেছে যে তাকে কি এখানে থাকতে দেওয়া হচ্ছে। এবং তখনও আমরা সূত্র মারফত যেটা জানতে পেরেছি যে পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারের তরফ থেকে যেটা বলা হয়েছে যে তাকে এখানে কিছু সময়ের জন্য থাকতে দেওয়া হয়েছে এবং এখান থেকে তিনি অন্য কোথায় যাবেন সেটা তাকে স্থির করতে হবে এবং সেখানে তাকে চলে যেতে হবে। অর্থাৎ স্থায়ীভাবে তাকে কিন্তু এখানে থাকতে দেওয়া হচ্ছে না, তাকে সাময়িক সময়ের জন্য এখানে থাকতে দেওয়া হয়েছে। এইটা খুব পরিষ্কারভাবে কিন্তু ভারত সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। 2 নম্বর যে প্রসঙ্গটা সেটা হচ্ছে যে এখান থেকে কোথায় যাবেন হাসিনা। আমরা গতকালকে পর্যন্ত যেটা জানতে পারছিলাম যে যেই বিমানে করে তিনি এসছেন সেই বিমানে করেই এখান থেকে তিনি অন্য জায়গায় উড়ে যাবেন, যেটা হচ্ছে বাংলাদেশ বিমান যে সেনা তাদের ফ্লাইট ছিল। এবং সেই ফ্লাইটে কিন্তু সেই ফ্লাইট কিন্তু আজকে সকালবেলায় 9টা নাগাদ সেই ফ্লাইট উড়ে গেছে, সেই ফ্লাইট আর এখনো নেই। সুতরাং শুধুমাত্র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কিন্তু এখন এখানে আছেন, বাংলাদেশের ফ্লাইটও এখানে কিন্তু আর নেই। ঠিক আছে, একটা বিষয় খুব পরিষ্কার, যেটা আমরা গতকাল থেকে আপনাদের কাছে জানিয়ে আসছি, যে ভারত শেখ হাসিনাকে রাখার ব্যাপারে খুব একটা উৎসাহী নয়, বরং ভারত চাইছে তিনি দ্রুত ভারত থেকে অন্য কোনো জায়গায় চলে যান, সেখানে রাজনৈতিক আশ্রয় নেন। কিন্তু সমস্যাটা হচ্ছে রাজনৈতিক আশ্রয় নিতে গেলে যে কোনো দেশেরই তার অনুমতি দরকার, এবং যেটা ভারতের কাছে খুব কম সময়ে হাসিনা এসে পৌঁছে গেছেন, ভারতে থাকছেন, সেটা অন্য দেশের ক্ষেত্রেও যে এত তাড়াতাড়ি এত দ্রুত কোনো রাজনৈতিক আশ্রয় পাওয়া যায় কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। সেই জন্যই জয়শঙ্কর কিন্তু বলেছিলেন, যেটা সূত্র আমাদের জানাচ্ছে, যে সর্বদলীয় বৈঠকে ভারত সরকার কয়েকটা দিন সময় দিতে চায়। এই সময়টা আসলে যে দেশগুলোতে তিনি যেতে পারেন বা আশ্রয় নিতে পারেন তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য শেখ হাসিনার কে এই সময়টা দেয়া হচ্ছে, এবং তারপরে যদি কোনো দেশ সে যদি রাজি হবে তখন সেই দেশে তিনি চলে যেতে পারবেন। এর আগে শেখ হাসিনার ছেলে জয়, তিনি যে অনেকগুলো ভারতীয় চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেই একটি সাক্ষাৎকারে ইন্ডিয়া টুডেকে তিনি বলেছেন যে শেখ হাসিনার পরিবার তার বিদেশের পশ্চিমার বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, এবং এরপরে শেখ হাসিনা বাকি জীবনটা তার নাতি নাতনিদের সঙ্গে কাটাবেন বলেই তিনি জানিয়েছেন। এবং সেক্ষেত্রে কোন দেশে তিনি যাবেন, কিভাবে যাবেন, সেই প্রশ্নগুলো রয়েছে, এবং সঙ্গত কারণেই সেই প্রশ্নগুলো উঠছে। এবং জয়ও জানিয়েছিলেন যে লন্ডনে যে যাওয়া, যুক্তরাজ্যের যাওয়া, এই বিষয়টা তারা মনে করছেন না যে তিনি শেখ হাসিনা যাবেন, তিনি এই সম্ভাবনা খারিজ করে দিয়েছেন। কিন্তু গৌতম দা, এখানে আবার একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে যে আজকে গতকালকেও আমরা যখন বিভিন্ন সূত্র থেকে যে খবরগুলো পাচ্ছিলাম, সেখানে কিন্তু এইটা মোটামুটি একটা স্পষ্ট বিষয় ছিল যে এখান থেকে ইউকে যাওয়ার চেষ্টা করছেন হাসিনা, এবং সেটা কিন্তু বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। আমরা বারবার ক্রস চেক করেছি এবং সমস্ত জায়গা থেকে আমরা এই কথাটা জানতে পারছিলাম যে তিনি ইউকে যাওয়ার চেষ্টা করছেন। আরেকটা যেটা আমরা জানতে পারছিলাম সেটা উনি ফিনল্যান্ডের দিকে যাওয়ার চেষ্টা করছেন। তবে এবং একই সঙ্গে ইউকে যখন আজকে জানিয়েছে যে তাদের নিয়ম কি এবং সেখানে কিরমভাবে পলিটিক্যাল রিফিউজ নিতে হয়, তখন কিন্তু এটা আরও স্পষ্ট হয়েছে যে একটা চেষ্টা হয়েছিল, ইউকেতে যাওয়ার একটা চেষ্টা হয়েছিল, সেটা কিন্তু মোটামুটিভাবে স্পষ্ট, এবং সেখানে তিনি আপাতত যেতে পারছেন না সেটাও কিন্তু এখন মোটামুটিভাবে স্পষ্ট হয়েছে। তবে একই সঙ্গে অন্য সূত্র মারফত যেগুলো আমরা জানতে পেরেছি যে অনেকগুলো অপশন খোলা রাখা হয়েছে, এবং সেই অপশনগুলোর মধ্যে যেমন মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার কিছু দেশ রয়েছে এবং পশ্চিমের কিছু দেশও রয়েছে, এবং সেই অপশনগুলোকে চেষ্টা করা হচ্ছে যে তিনি এখান থেকে কোথায় যেতে পারেন। ভারত আজকে জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী তিনি সংসদে দাঁড়িয়ে যে কথা বলেছেন, সেখান থেকে এই জিনিসটা মোটামুটি ভারত স্পষ্ট করে দিয়েছে যে ভারত তাকে কিন্তু স্থায়ীভাবে এখানে থাকতে দিচ্ছে না। আরেকটা বিষয় এখানে বলে নেওয়া দরকার, ভারত আরও একটা কথা জয়শঙ্কর যেটা বলেছেন, অল পার্টি মিটেও বলেছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে 1, এবং 2 সেনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। অর্থাৎ ভারত বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক না কেন,
এবং যেভাবেই ক্ষমতায় আসুক না কেন ভারত কিন্তু তার সঙ্গে সম্পর্ক রাখছে এবং রাখবে, এই বার্তাটা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে। এবং স্বাভাবিকভাবেই সেটা যদি হয় তাহলে ভারত হাসিনাকে খুব বেশি দিন এখানে রাখতে পারবে না, সেটাও কিন্তু রাজনৈতিক যে সমীকরণ তার থেকে সেই ইনফারেন্সটা কিন্তু ড্র করা যেতেই পারে। এবং এটাও আমরা গতকাল থেকেই বলছি যে ভারত কেন চায় না, যখন আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা কথাও বলেছি অনেকের সঙ্গে, এবং সেখানে তারা দুটো সম্ভাবনা, দুটো বিষয়ের কথা বলছেন। তার মধ্যে প্রধান হচ্ছে এটাই যে বাংলাদেশ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক দিক থেকে। তাই বাংলাদেশের পরবর্তী যে সরকার আসবে সেই সরকারটা আওয়ামী লীগ বিরোধী সরকার হবে। তা সেই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এটা ভারতের পক্ষে কঠিন কাজ হয়ে যাবে। এবং এটা খুব স্বাভাবিক সমন্তক, যেটা জয়শঙ্কর বলেছেন, ভারতের একটা বিপুল বিনিয়োগ আছে, প্রচুর ভারতীয় আছেন ওখানে, এবং ভারতের অনেক সম্পদ রয়েছে বাংলাদেশে। সুতরাং এই পরিস্থিতিতে সবসময় তারা যারা ক্ষমতায় আছেন, এখন কেউ ক্ষমতায় নেই, সেনাবাহিনী পুরো ব্যাপারটা দেখছে বলে তো নতুন সেনার সঙ্গে সেনাকর্তা, সেনা প্রধানের কথা বলেছেন, যার সঙ্গে ভারত যোগাযোগ রাখছে। যখনই অন্তর্বর্তী সরকার হয়ে যাবে তখন অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে যোগাযোগ করবে ভারত। তো এই প্রক্রিয়াটা তো কূটনৈতিক স্তরে চলতে থাকবে, কিন্তু ভারতের পক্ষে এটা একটা বড় একটা কূটনৈতিক চ্যালেঞ্জটা বাংলাদেশকে পাশে রাখা, হাসিনাহীন বাংলাদেশকে পাশে রাখা, এবং একই সঙ্গে ভারতের যে সীমান্ত সেটাকে সুরক্ষিত রাখা, ভারতীয়দের সুরক্ষিত রাখা, ভারতের যে সম্পদ সুরক্ষিত রাখা। সুতরাং অনেকগুলো বিষয় রয়েছে এর মধ্যে। গৌতম, তুমি অনেকগুলো পয়েন্টের কথা বললে, একদম শেষে তুমি সীমান্তের কথা এলে, এবং সীমান্ত হচ্ছে ভারতের জন্য একটা ভীষণ বড় কি ইস্যু। তার কারণ প্রথমত বাংলাদেশের সঙ্গে 5টা রাজ্যের সীমান্ত রয়েছে, পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত রয়েছে। এবং আজকে অল পার্টি মিটে সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রবীণ তৃণমূল সাংসদ, তিনি কিন্তু সেই মিটে বলেছেন যে যাই ডিসিশন নিক ভারত সরকার, যে ডিসিশনই নিক, আমরা জানি যে গতকালকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে ভারত সরকার যেই ডিসিশন নেবে আমরা সেই ডিসিশনকে মানব। আজকেও সেই কথা বলা হয়েছে, কিন্তু পাশাপাশি বলা হয়েছে যে এই ডিসিশনই নিক আলোচনার মাধ্যমে যেন নেওয়া হয়, কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় সীমান্ত রয়েছে এবং এটা একটা অত্যন্ত সেন্সিটিভ বিষয় পশ্চিমবঙ্গের জন্য। এই সেন্সিটিভিটিটা কিন্তু আমরা প্রত্যেক মুহূর্তে বুঝতে পারছি, তার কারণ আমাদের প্রতিনিধিরা রয়েছে সীমান্তে, উত্তরবঙ্গে রয়েছেন, দক্ষিণবঙ্গে রয়েছেন, আসামে রয়েছেন, এবং প্রত্যেকটা জায়গাতে সীমান্তে কিন্তু যেই সিকিউরিটি দেখে আমরা অভ্যস্ত, আমাদের দর্শকদেরকে আমরা একাধিকবার ভারত বাংলাদেশ সীমান্ত দেখিয়েছি, সেখানকার মানুষদের অবস্থা দেখিয়েছি, সেখানকার কূটনৈতিক সম্পর্কের বিষয় দেখিয়েছি। সেই সীমান্ত কিন্তু এখন চেনা যাচ্ছে না, সেই সীমান্তে এখন হাই অ্যালার্টের থেকেও বড় অ্যালার্ট জারি করা হয়েছে, এবং সেখানে বিএসএফ এর একদম উচ্চপদস্থ কর্মকর্তারা, তারা কিন্তু অফিসাররা, তারা কিন্তু একদম সীমান্তে অবস্থান করছেন। এবং আমরা আজকেও একটা সীমান্ত নিয়ে স্টোরি করেছি, গ্যালারি করেছি, এবং সেখানে আমরা দেখিয়েছি যে সেখানে ভারত থেকে কার্যত কাউকে যেতে দেওয়া হচ্ছে না, হ্যাঁ, ঢুকতে দেওয়া হচ্ছে না ভেতরে। ভারতীয় যারা তাদেরকে যে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে বলা হচ্ছে যে আপনারা এখন যাবেন না। ওই পার থেকে যেই সমস্ত ভারতীয় ট্রাক দাঁড়িয়েছিল সেগুলোকে দ্রুত এপারে ঢুকিয়ে নেওয়া হচ্ছে, সীমান্ত দিয়ে কোনো কিছু যাচ্ছে না। ফলে একটা অত্যন্ত সতর্কতা এখানে জারি রয়েছে। এরই মধ্যে সাবেক যিনি বাংলাদেশের একসময় হাই কমিশনার ছিলেন হর্ষবর্ধন শ্রিংলা, তিনি কিন্তু গতকালকেই পরিষ্কার করে একটি কোর্ট দিয়েছেন এবং সেখানে বলেছেন যে এই যে উদ্ভূত পরিস্থিতি, সেখানে ভারতের সীমান্ত রক্ষা করা সবচেয়ে বড় দায়িত্ব। এবং তিনি চিকেন স্নেকের কথা বলেছেন, যেটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যবর্তী পশ্চিমবঙ্গের একটি অংশ, 22 কিলোমিটারের একটি অংশ, একটা সরু অংশ, যেটা গোটা উত্তর পূর্ব ভারতকে যুক্ত করে মূল ভারতের সঙ্গে। এই চিকেন স্নেককে রক্ষা করতে হবে, এই চিকেন স্নেকের সামান্য কোনো ক্ষতি হলে কিন্তু ভারতের সর্বনাশ হবে। সুতরাং এই পুরো বিষয়গুলো, ভারতের এই সিকিউরিটির বিষয়টা কিন্তু এই গোটা বিষয়টার সঙ্গে ভয়ঙ্করভাবে যুক্ত। সুতরাং ভারত সেদিকে ব্যাপকভাবে খেয়াল রেখেছে, কি ঘটবে সেদিকে ব্যাপকভাবে খেয়াল রেখেছে এবং পুরো পরিস্থিতির ওপরে নজর রাখছে। অন্যদিকে জয়শঙ্কর আজকে বলেছেন
যে বাংলাদেশে 12 থেকে 13,000 ভারতীয় আছেন এবং এছাড়াও 8 থেকে 9,000 ভারতীয় ছাত্র তারা এর আগেই এসেছেন, সব মিলিয়ে প্রায় 19,000 ভারতীয় রয়েছেন। এবং তিনি বলেছেন যে ভারতের যেই হাই কমিশন রয়েছে ঢাকাতে এবং যে অন্য অফিসগুলো রয়েছে চিটাগংয়ে, সিলেটে, খুলনায়, এই অফিসগুলো কিন্তু এই ভারতীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাদের সিকিউরিটি, নিরাপত্তার দিকটা কিন্তু তারা দেখছে। এবং যদি প্রয়োজন হয়, এটা তিনি বলেননি কিন্তু আমরা সূত্র মারফত যেটা জানতে পেরেছি, যদি প্রয়োজন হয় দ্রুত যাতে ভারতীয়দেরকে সেখান থেকে ইভাকুয়েট করা যায়, তার জন্য কিন্তু আসামেও ভারতের বায়ুসেনা কিন্তু বা ভারতের বিমান বাহিনী তারা কিন্তু প্রস্তুত রয়েছে, তারা কিন্তু স্ট্যান্ড বাই রয়েছে। সুতরাং ভারত তাদের দিক থেকে কিন্তু সমস্ত ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয় এই গোটা কাণ্ডের মধ্যে হয়েছে, সেটা হচ্ছে যে বিরোধীদের সঙ্গে নিয়ে চলা সরকারের। কারণ যেটা সরকার মনে করছে এবং যেটা সরকার বুঝতে পেরেছে যে এই গোটা কাণ্ডে কোনো বিরোধী স্বর যদি ওঠে তাহলে সেটা সরকারের পক্ষে মুশকিল, এবং তার জন্য এই প্রথমবার সম্ভবত মোদী সরকারের আমলে, বা খুব বিরল ঘটনা, যে সংসদে বিবৃতি দেবার আগে, মন্ত্রী বিবৃতি দিচ্ছেন কোনো বিষয় নিয়ে, তার আগে একটা সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। সেখানে প্রায় সব বিরোধী দলকে ডাকা হয়েছে, একমাত্র আপ জানিয়েছে যে তাদের ডাকা হয়নি। রাহুল গান্ধী সেখানে ছিলেন, বাকি সবাই সেখানে ছিলেন। রাহুল বেশ কয়েকটা প্রশ্ন করেছেন, পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছেন, সরকারের দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেছেন। তো এই সবাইকে নিয়ে চলা, এটা এবার সরকারের এই বাংলাদেশ প্রসঙ্গে সেটা পরিষ্কার হয়ে গিয়েছে এবং সেটা একটা বড় কথা। এবং আজকেও যখন জয়শঙ্কর শেষ করছেন ভাষণ, তিনি সেটা বলেছেন যে এই যে বিদেশ নীতি এটা মতৈক্যের ভিত্তিতে চলে, তো সেখানটায় তিনি জোর দিয়েছেন, অর্থাৎ যাতে এই বিষয় নিয়ে কোনো বিরোধী স্বর না আসে, তাহলে সরকার এবং পরিস্থিতি দুটো দিকেই প্রভাব পড়বে। একেবারেই তাই। এবং মোটামুটি এবং বিরোধীরাও জানিয়েছে যে তারা ঐকমত্যের ভিত্তিতেই এই বিষয়টা নিয়ে আরো পরিস্থিতির দিকে নজর রাখবেন। এবং ভারত যে পরিস্থিতির দিকে নজর রাখছে এটা খুব অর্থহীনভাবে কিন্তু ভারত আজকে জানিয়ে দিয়েছে। আমার মনে হয় যে আজ সারাদিন যদি আমরা পর্যালোচনা করি তাহলে সবচেয়ে বড় যেটা ঘটনা ঘটেছে সেটা হলো যে ভারত এই প্রথম অফিসিয়াল স্টেটমেন্ট দিল এই গোটা বিষয়টি নিয়ে, এবং ভারত একই সঙ্গে জানালো যে হাসিনা এখনো এখানেই রয়েছেন এবং এর পরবর্তী কতটা সময় তাকে দেওয়া হয়েছে ইত্যাদি এই বিষয়ে ভারত তাদের অবস্থানের কথা কিন্তু মোটামুটি স্পষ্ট করলো নিঃসন্দেহে। এবং আজকের এই সারা দিনের ঘটনাবলী আমরা আপনাদের জানালাম, সমস্ত ডেভেলপমেন্টের কথা আপনাদের কাছে পৌঁছে দিলাম। আমাদের পুরো ঘটনার ওপর নজর থাকবে এবং আবার যখনই কোনো নতুন ঘটনা ঘটবে আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হব। আপাতত হিন্দান থেকে